বিষ্ণুপুর ট্রিপের প্রথম পার্টটা আশা করি তোমরা সবাই দেখেছো। পুরোটা আমি একবারে পোস্ট করতে পারিনি কিছু যান্ত্রিক গোলযোগের জন্য। সেই জন্য আমি ওই পার্টটার দ্বিতীয় ভাগ এখন তোমাদের সামনে নিয়ে এলাম। মল্ল রাজাদের দ্বারা স্থাপিত এই সমস্ত মন্দির এবং রাজবাড়ির কিছু অংশ, কিছু গেট আজকে আমরা দেখব। তার সঙ্গে আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানকার পোড়ামাটির হাট। চলো তাহলে আমরা এবার রওনা হয়ে যাই। ঘুরতে ঘুরতে চলে এলাম বীর হাম্বির পার্ক এবং লালজি মন্দিরে। এই মন্দির 1658 সালে মল্লভূমের রাজা বীর সিংহ তৈরি করেছিলেন। একসময় এখানে পুজো হতো, কিন্তু এখন আর পুজো হয় না। এই মন্দির শ্রী রাধিকা এবং কৃষ্ণকে উৎসর্গ করে এই মন্দির তৈরি। এখন ঘুরতে ঘুরতে এসে হাজির হলাম রাধেশ্যাম মন্দিরে। দেবতা কৃষ্ণকে শ্যাম রূপে পুজো করা হয়, সঙ্গে রাধার বিগ্রহ পুজো করা হয়। মন্দিরের ফলকে যা লেখা আছে সেই অনুযায়ী 1758 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা চৈতন্য সিংহের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। মন্দিরটি একরত্ন মন্দির স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। মন্দিরের দেওয়ালগুলো টেরাকোটার কাজে সুসজ্জিত রয়েছে, তা দেখলে ভীষণই ভালো লাগে। এখন আমি চলেছি রাধেশ্যাম বিগ্রহের দিকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, যেটা রোজ পূজিত হয় রাধেশ্যামের মূর্তি। আমি এখন চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত গুমঘরের সামনে। গুমঘরটি একটা টিলার উপর অবস্থিত, যার কোনো জানলা দরজা বা এরম কিছু নেই। এর পেছনে অনেক রহস্য রয়েছে। তবে গুমঘরটি 11.4 মিটার লম্বা, 10.8 মিটার প্রস্থ এবং 9.1 মিটার উঁচু। একদম সরু ইট দিয়ে তৈরি কাঠামোটি, কোনো বারান্দা বা কিছু নেই। তো এটার সম্বন্ধে অনেক রহস্য রয়েছে। কেউ বলে এখানে শাস্তি দেয়া হতো, মানে এখানে বন্দি করে রাখা হতো। আর গুম কথাটি অর্থ হচ্ছে, লোকাল ল্যাঙ্গুয়েজে অর্থ হচ্ছে হারানো বা লুকোনো ঘর বা বাড়ি। এখন আমি চলে এসেছি সামলাই মন্দিরের সামনে। এই মন্দির মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন 1643 খ্রিস্টাব্দে। এই মন্দিরে বিখ্যাত হচ্ছে 5খানা চূড়া রয়েছে এই মন্দিরের মাথায়, এবং টেরাকোটা ডিজাইন করা মন্দিরের সমস্ত চূড়াগুলি রয়েছে। রাধাকৃষ্ণের আনন্দ উৎসবের জন্য এই মন্দির প্রদান করা হয় এবং এর পেছনে দেওয়ালে লিপিবদ্ধ করা আছে সবকিছু। শোনা যায় আমাদের কলকাতার দক্ষিণেশ্বর মন্দির নাকি এই মন্দিরে আদলেই তৈরি করা হয়েছিল। সামান্য কিছু ডিজাইনে পরিবর্তন করা হয়েছিল, তবে এইটাই হচ্ছে মূল ডিজাইন। এখন আমি এসে হাজির হলাম জোড়বাংলা মন্দিরের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ দুটো চালা বিশিষ্ট মন্দির, কিন্তু দেখতে দুটো, কিন্তু এটা একটি মাত্র মন্দির এবং এর গায়ে টেরাকোটার প্রচুর কাজ করা রয়েছে। চলো ভেতরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে কিন্তু আমার একটা ছোট্ট বন্ধু জোগাড় হয়ে গেল। দেখো, তার সঙ্গে একটু কথা বলছি, একটু এনজয় করো। হ্যাঁ, তোমার নাম কি? রিয়ান। কোথায় থাকো তুমি? হ্যাঁ, বিরাটি। আচ্ছা, সেটা আমার বাড়ির কাছে তো। আমার বাড়ি সল্টলেক। তুমি যাবে আমার বাড়ি? একটা দাদা আছে ওখানে। দাদা ফুটবল খেলে, একদম ক্রিকেট খেলে, ফুটবল খেলে। হ্যাঁ, ওই গাছে উঠবে তুমি? আচ্ছা, ঠিক আছে, টাটা। আমার এই ছোট্ট বন্ধুকে কেমন লাগলো এটা কিন্তু জানিও। বন্ধু তো চলে গেল। এখন মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার যে নিদর্শন দেখতে পাওয়া যায়, সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমি দাঁড়িয়ে আছি মৃন্ময়ী মায়ের মন্দিরের সামনে। শোনা যায় শ্রীমন্ত জগৎমল্ল দেব স্বপ্নাদেশ পান মা দুর্গার কাছে এবং তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। 997 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এখানে ঘট পুজো হয়।
এবং তারপর থেকেই এই প্রথা প্রচলিত আছে। এখন আমি এসে হাজির হয়েছি লালবাগ। লালবাগ জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর চারদিক দিয়ে রেলিং করে দেওয়া হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। এবার এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে, একটু কিন্তু সাবধানে নামতে হবে, ডিসব্যালেন্স হয়ে গেলে কিন্তু একদম ডিগবাজি খেয়ে জলে। আরে বাপরে, দেখো পদ্ম ফুল হয়েছে, পুজো আসছে না, পুজো আর কিছুদিন বাকি আছে, পদ্ম ফুল হয়েছে। একটা জিনিস শোনা যায় এই লালবাগ সম্বন্ধে, এখানকার রাজা বীর সিংহ 1658 সালে পোকাবাদ, শ্যামবাদ, কালিন্দীবাদ, যমুনবাদ, গণতাঁতবাদ, কৃষ্ণবাদ এবং লালবাদ নামে 7টি হ্রদ তৈরি করেছিলেন পানীয় জলের সমস্যা থেকে বাঁচার জন্য এবং শত্রুদের হাত থেকে বাঁচার জন্য। অনেকে আবার বলে থাকেন মল্লরাজ রঘুনাথ সিংহকে মানুষ করেন এক পার্সিয়ান নৃত্যশিল্পী লালবাই, এবং তার নামেই এই হ্রদের নাম দেওয়া হয় লালবাগ। এখন আমি দাঁড়িয়ে আছি নন্দলাল মন্দিরের সামনে। তবে একসময় এখানে পূজা করা হতো, কিন্তু কোনো কারণবশত এখানে সমস্ত পুজো বন্ধ হয়ে যায়। তো এখন এই মন্দির এই অবস্থাতেই পড়ে আছে। এখন আমি চলে এসেছি রাধা মাধব মন্দিরের সামনে। একটা ক্যাম্পাসের মধ্যেই দুখানা মন্দির রয়েছে, রাধা মাধব মন্দির এবং কালাচাঁদ মন্দির। এইটা হচ্ছে রাধা মাধব মন্দির। এই মন্দির 1737 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহদেবের স্ত্রী চূড়ামণি দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই মন্দিরে একসময় পুজো হতো, কিন্তু কোনো কারণবশত এখান থেকে পুজো বন্ধ হয়ে যায়। চলো এরপরে আমরা যাই কালাচাঁদ মন্দিরের পাশে। এসে হাজির হয়ে গেলাম কালাচাঁদ মন্দিরের পাশে। এই মন্দিরও মল্লভূমের রাজা রঘুনাথ সিংহদেব ইনি প্রতিষ্ঠা করেন, এবং এই মন্দিরে একসময় পুজো হতো, কিন্তু এখন আর হয় না। এখন সামনে দেখা যাচ্ছে একটা বড় শিমুল গাছ। এই শিমুল গাছের গোড়াটা আড়াআড়ি ভাবে দেখতে গেলে 10 থেকে 12 ফিট কি 13 ফিটও হতে পারে। এই রকম বড় গুড়িওয়ালা কোন শিমুল গাছ বা এই ধরনের গাছ আমি কখনো দেখিনি। আমি এখন চলে এসেছি রাধা গোবিন্দ মন্দিরের সামনে। কোথাও কোথাও বলা আছে এই মন্দির এক সময় ভেঙে পড়ে গিয়েছিল, কিন্তু তাকে আবার পুনর্গঠন করা হয়। আর কোথাও কোথাও লেখা আছে এই মন্দির 1700 শতকে তৈরি হয়েছিল, আবার কোথাও আবার মেনশন করা আছে 1800 শতকে। এক সময় এই মন্দিরে পুজো হতো, কিন্তু এখন আর কোনো মন্দিরে পুজো হয় না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জোড় মন্দির, অর্থাৎ এখানে দুটো মন্দির জুড়ে একটি মন্দির তৈরি করা হয়েছে। আসলে এটি 3টি মন্দির, একারত্ন মন্দিরের সম্মিলিত অংশ। এই আকারের 2টি বড় মন্দির এবং একটি ছোট মন্দির রয়েছে। এই মন্দিরগুলি মল্ল রাজা কৃষ্ণ সিংহ তৈরি করেছিলেন 1726 সালে। জোড় মন্দিরের পাশেই তোমরা দেখতে পাবে টেরাকোটার হাট। এই টেরাকোটার হাট প্রতি শনিবার করে বসে, এবং এখানে পোড়ামাটির জিনিস যেমন ঘোড়া, মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি, মাটির বোতল, মাটির জগ, বিভিন্ন ধরনের মূর্তি, কাঠের তৈরি জিনিস, অনেক কিছু তোমরা এখানে দেখতে পাবে। তো এই হাটটা অনেক বড় হয়, কিন্তু আমি যে সময় পৌঁছেছি সেই সময় প্রায় হাটটা সবেমাত্র শুরু হচ্ছে। কিন্তু ওদিকে আমার হাতে সময় আর কম, বেলা গড়িয়ে এসছে, আমাকে এরপর কলকাতা ব্যাক করতে হবে। তাই আমি কিন্তু যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখালাম। একটা কথা বলা হয়নি, শুধু এই সমস্ত জিনিসের সঙ্গে কিছু গয়নাগাটিও বসে, এবং তার সঙ্গে খাবারের দোকান তো কিছু বলারই নেই, এত খাবারের দোকান বসে। তো সুতরাং তোমরা হাটটাকে একটু এনজয় করো।
পোড়ামাটি হাট ক্রস করে যেই কামানের দিকে আসছি, মানে আমি রাস মন্দিরের দিকে এগিয়ে আসছি, সেইখানে বাঁদিকে রয়েছে ছিন্ন মাস্তার মায়ের মন্দির। চলে এলাম দলমাদল কামানের সামনে। 1742 সালে রাজা গোপাল সিংহের নির্দেশে 1,25,000 টাকায় কামার জগন্নাথ কর্মকার এই কামানটি তৈরি করেছিলেন। এই কামানের ওজন 11,840 কেজি, লম্বায় প্রায় 17 ফুট এবং এর গায়ে 63টি লোহার রিং একসঙ্গে রয়েছে। এই কামানের মূর্ছে রোধক লাগানো আছে, যে কারণে আজ পর্যন্ত মূর্ছে পড়েনি। এই কামানের মুখে রঞ্জাকার নামে একটি গর্ত রয়েছে, যেখান দিয়ে কামানে গোলা ভরা হতো এবং আগুন দেয়া হতো। এবং এই কামানের মাঝের অংশে দুটো স্টিক লাগানো আছে, যেখানে চাকাগুলো লাগানো থাকতো। কথিত আছে এখানে মারাঠা সেনাপতি ভাস্কর রাও যখন বিষ্ণুপুর আক্রমণ করেন, তখন মদনমোহন এই কামানে আগুন দিয়ে তাদেরকে প্রতিহত করেন এবং বিষ্ণুপুরের সেনাদের রক্ষা করেন। আজকের মতন শেষ করলাম। আর একটা জিনিস তোমাদের দেখাতে পারলাম না, যেটা হচ্ছে তোমার বালুচরীর শাড়ি যেখানে তৈরি হয়। আমি নিজেও কিছু বুঝবো না, আমি তোমাদের বোঝাতেও পারবো না, আমি দেখাতে পারবো। দেখিয়ে কোনো লাভ হবে না, এরা ডেলিভারিও করে না। তো এখন এখান থেকে রওনা হচ্ছি। টাইম হয়ে গেল ডট 5টা। এখান থেকে কলকাতায় আবার রওনা হই। আবার হয়তো রাস্তায় কোথাও দেখা হবে, আর না হলে একদম বাড়ি ফিরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, চলো তাহলে রওনা হয়ে যাই। তাহলে আজকের ট্রিপ এখানেই শেষ করছি। বাড়ি পৌঁছে গেলাম। রাস্তায় ডানকুনির পর থেকে তো মারাত্মক জ্যাম। এক জায়গায় লরি উল্টে গেছে, এক জায়গায় লরির অ্যাক্সেল ভেঙে উল্টে গেছে। তো সেদিক দিয়ে ওইখানটা আমরা জ্যামে বেশ খানিকক্ষণ ফাঁসলাম। এখন বাজছে 9:45। আমার টাইম লাগার কথা ছিল 4 ঘন্টা মতন। সুন্দরভাবে ঢুকে গেছিলাম, কিন্তু ওইখানে জ্যামের জন্য আটকে গেলাম। তো যাই হোক, আমার ট্রিপটা এখানেই আজকে শেষ হয়ে গেল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগে। বাই।